TVN24 নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন ৭ দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার শিক্ষার্থী আসনা তাবাসসুমকে সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা থাকলেও তাকে সুযোগ দেওয়া হলেও পরে তাকে বাদ দিয়েছে কর্তৃপক্ষ। দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত আসনা মুসলমান এবং তিনি হিজাব পরেন। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিনি পড়াশোনা করছেন। ইসরায়েলপন্থী দুটি সংগঠন ট্রোজান্স ফর ইসরায়েল এবং চাবাদ জুইশ স্টুডেন্ট সেন্টার তাবাসসুমের ব্যাপারে আপত্তি জানায়। তার দৃষ্টিভঙ্গিকে ইহুদি বিদ্বেষী বলে দাবি করেছে তারা, কিন্তু আসনা বলছেন তিনি প্যালেস্টাইনের মানুষের অধিকারের পক্ষে কথা বলেছেন। এই বিষয়ে আমরা আলোচনা করব। এদিকে আমরা দেখছি কলম্বিয়া ইউনিভার্সিটিতে টানা ৫ম দিনের মতো প্যালেস্টাইনের পক্ষে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভ থেকে শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এরই মধ্যে তাদের মধ্যে কংগ্রেসম্যান ইলহান ওমারের মেয়েও আছেন। কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছেন বোস্টন ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ওহাইও স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আমরা এখানে দেখব এখানে কি সমস্যা আছে বা কি সমস্যা চলছে, ইহুদি বিদ্বেষ নাকি মুসলিম বিদ্বেষ কি আছে। হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়ে তুর্কি সফর করেছেন। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে কয়েক ঘন্টা ব্যাপী বৈঠক হয়েছে। তার বৈঠক শেষে এরদোয়ান বলেছেন প্যালেস্টাইনের ঐক্যের মাধ্যমে ইসরায়েলকে কড়া জবাব দেওয়া সম্ভব হবে। এক সাক্ষাৎকারে হানিয়ে ইরানের সাথে উত্তেজনার জন্য ইসরায়েলকেই দায়ী করেছেন। এদিকে ইরানের ইস্পাহানে সবশেষ যে হামলা হলো সে বিষয়ে কথা বলেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। আমরা দেখব তিনি বলছেন যে এই হামলায় যে হয়েছে সেটা ইসরায়েল বলছে যে তারা কিছুই হয়নি, কিন্তু তিনি বলছেন যে এটি ইরানের জন্য একটি প্রশংসার বিষয়, ভালো বিষয়। তিনি বলছেন যে ইরানের শক্তিমত্তার প্রকাশ ঘটেছে। কিন্তু হামলার পর আমরা দেখছি যে দুই দেশই মোটামুটিভাবে এই আয়াতুল্লাহ ছাড়া বা ইরানের পররাষ্ট্রমন্ত্রী একবার কথা বলেছেন, চুপচাপ আছে এবং এখনও পর্যন্ত ইসরায়েল এই হামলার দায় স্বীকার করেনি। যেটি আমরা আগেও দেখেছি, তারা যখন সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলা চালালো, বলা হচ্ছে অনেকেই বলেছে যে হামলা চালিয়েছে, সেই দায়ও তারা স্বীকার করেনি। যদিও ইরানে হামলার বিষয়টি, ইসরায়েলে যে হামলা চালিয়েছে এই বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকার কয়েকজন কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমে সেটা এসছে। আরেকটি খবর সেটা হচ্ছে ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের সমঝোতায় অবশেষে হাউসে $95 বিলিয়ন বিল পাশ হয়েছে। একটি প্যাকেজ বিল, আশা করা হচ্ছে বিলটি সেনেটেও পাশ হবে। এই বিলের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। তারা অভিযোগ করছে এই বিলের মাধ্যমে বিশ্বকে আরও সংঘাতের দিকে ঠেলে দিল আমেরিকা। তো এই বিলটা নিয়ে আবার দেশের ভেতরেও, আমেরিকার ভেতরেও বিভক্তি আছে। আমরা দেখছি আইন প্রণেতাদের মধ্যে চাপানুতর আছে বা পাল্টাপাল্টি বক্তব্য আছে। সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করব, চেষ্টা করব আমাদের হাতে সময় থাকলে। আজকে আলোচনার জন্য আছেন নাজবুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24 টেলিভিশন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ রানা রায়হান। আরও আছেন ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, প্রফেসর, কমনওয়েলথ ইউনিভার্সিটি পেনসিলভেনিয়া। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে যাব নাজবুল আশরাফের কাছে। তার কাছে জানতে চাইব যে শিক্ষাঙ্গনে আমেরিকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখছি বিক্ষোভ চলছে। কোথাও কোথাও বিক্ষোভ না চললেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেমন আসনা তাবাসসুম, তিনি সাউথ এশিয়ান ডিসেন্ট, কেউ কেউ বলছেন যে তিনি ইন্ডিয়ান অরিজিন, আমরা নিশ্চিত না। কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে যেটি সামনে এসছে, একটি হচ্ছে অ্যান্টিসেমিটিজম আর একটি হচ্ছে ইসলামোফোবিয়া। আসলে এখানে কোন সমস্যাটা আপনি প্রধান হিসেবে দেখছেন বা কি দেখছেন? ধন্যবাদ রানা রায়হান। দেখেন, আমরা জানি গোটা আমেরিকার উপরে ইসরায়েলের বা ইহুদিদের প্রভাব কতখানি। আমেরিকার রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে তার অর্থনীতি, তার ব্যবসা বাণিজ্য, তার শিক্ষা প্রতিষ্ঠান, তার স্বাস্থ্য ব্যবস্থা,
তার আইন বিভাগ, তার শাসন বিভাগ, তার বিচার বিভাগ সব কিছুর উপরে, এমনকি মেধাজনিত যত রকমের অর্জন আমেরিকার প্রযুক্তি থেকে শুরু করে এবং যত রকমের উৎকর্ষতা, সব ক্ষেত্রে কিন্তু তাদের একটা বড় প্রভাব আছে। জনগোষ্ঠী হিসেবে তারা 2% হলেও তাদের প্রভাবটা কিন্তু গোটা আমেরিকার উপরে, গোটা জনগোষ্ঠীর উপরে। ফলে তারা যখন আক্রান্ত হয়, মনে করে তারা আক্রান্ত হয়েছে, বা ইসরায়েল যে অন্যায় করছে প্যালেস্টাইনের বিরুদ্ধে, সেই ব্যাপারে যেহেতু একটা বিভক্তি তৈরি হয়েছে দেশে বিদেশে, সেই জায়গায় মানে ইসরায়েলের অন্যায় সমর্থন করলেও সেখানে ইহুদি বিদ্বেষের কথা বলা হচ্ছে, গাজার বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করলেও সেখানে ইহুদি বিদ্বেষের কথা বলা হচ্ছে। ইহুদি বিদ্বেষ আমেরিকাতে নেই সেটি বলবো না, ইহুদি বিদ্বেষ যতটা আছে তার চেয়ে কোনো অংশে কম নেই ইসলাম বিদ্বেষ, মুসলমান বিদ্বেষ বা ইসলামোফোবিয়া যেটাকে বলা হয়। এটি শুধু আমেরিকা না, গোটা পশ্চিমেই এই সংকটটি আছে। ফলে এই ইসলামোফোবিয়াকে তারা যেভাবে ইহুদি বিদ্বেষ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং ইহুদি বিদ্বেষের ছোট একটি ঘটনাকে যত বড় করে দেখা হয়, এবং আমেরিকার রাজনীতিতে আমেরিকার রাজনীতিবিদরা, আমেরিকার প্রশাসন, রিপাবলিকান ডেমোক্রেটিক পার্টি সহ তারা এ ব্যাপারে অনেক বেশি স্পর্শকাতর। ইহুদি বিদ্বেষের ছোটোখাটো ঘটনা ঘটলেই তারা যে তুলকামাল কাণ্ড ঘটিয়ে বসে, ততটা কিন্তু করে না ইসলামোফোবিয়ার ক্ষেত্রে, ইসলাম বিদ্বেষের ক্ষেত্রে, মুসলমান বিদ্বেষের ক্ষেত্রে। আর এখন যে সংকটটি তৈরি হয়েছে গাজা যুদ্ধকে কেন্দ্র করে, ইসরায়েল হামাসকে কেন্দ্র করে, সেই জায়গায় কিন্তু কথায় কথায় তারা এই আপনার ইহুদি বিদ্বেষের বিষয়টাকে নিয়ে আসছে। এখন গাজায় যে অন্যায় করছে ইসরায়েল, যে অন্যায় সহযোগিতা করছে আমেরিকা, তার বিরুদ্ধে আমেরিকা সহ সারা বিশ্বে যে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে, শিক্ষার্থীরা তার একটা বড় অংশ, তরুণ সমাজের প্রতিনিধিত্ব করছে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ক্যাম্পাসে, শহরে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন স্টেটে, সারা বিশ্বেই এই প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। এটাকে তারা কোনোভাবে দমন বা নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং ইসরায়েল বিরোধী এই মনোভাব প্রতিনিয়ত শক্ত হচ্ছে, তীব্র হচ্ছে। কোনোভাবে এই সংকটের সমাধান হচ্ছে না, তারা অন্যায় আক্রমণ থেকে সরে আসছে না, আমেরিকার আহ্বানে তারা সাড়া দিচ্ছে না, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, আরও যত শক্তি, দেশ, সংস্থা আছে, কাউকেই পাত্তা দিচ্ছে না। এই বাস্তবতা, এটা তাদের একটা অস্ত্র হয়ে গেছে। ইহুদি বিদ্বেষ যেহেতু আমেরিকাতে একটা বড় বিষয়, আমেরিকার রাজনীতিতে, প্রশাসনে, ব্যবসা বাণিজ্যে, অর্থনীতিতে, সব ক্ষেত্রে এটাকে খুব বেশি করে নিয়ে আসছে। এখন যেখানটা আপনি শুরু করেছিলেন, যে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে যে বিক্ষোভটি শুরু হয়েছিল, সেখানে তো কেউ সহিংসতা করে নাই, তারা শুধুমাত্র গাজা ইসরায়েলের আক্রমণ বা অন্যায়ের প্রতিবাদ করেছে। এটা কোনো দেশ বা জাতি বা ধর্মগোষ্ঠীর প্রতিবাদ না, এটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ। এবং আমরা জানি গত সপ্তাহে কলাম্বিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্টকে সেনেটে শুনানির জন্য ডাকা হয়েছিল। সেখানে রিপাবলিকানরা বা ইহুদিরা তাকে রীতিমতো আক্রমণ করেছে, তার বিশ্ববিদ্যালয়ে ইহুদি বিদ্বেষকে প্রশ্রয় দেওয়ার জন্য, মোকাবেলা না করার জন্য, দমন না করার জন্য। বিপরীতে ডেমোক্রেটরা বলেছেন যে না, এটা ঠিক ইহুদি বিদ্বেষের বিষয় না, এটা আসলে গাজা যুদ্ধের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। সেখানে ইলহান ওমর খুব চমৎকার একটা কথা বলেছেন, যে তিনি প্রশ্ন করেছেন বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টকে যে আপনার ক্যাম্পাসে যেটি হচ্ছে এটা তো যুদ্ধের পক্ষে বিপক্ষে বিক্ষোভ, এক পক্ষ যুদ্ধের পক্ষে আর পক্ষ যুদ্ধের বিপক্ষে, ফলে এখানে তো ইসলাম, ইহুদি বিদ্বেষ, ধর্ম, এই বিষয়গুলো নাই। তিনি সেটা স্বীকার করেছেন। এবং আমরা জানি যে ইলহান ওমরের মেয়েকে সেখান থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে, আরও কিছু ছেলে মেয়েকে বহিষ্কার করেছে, শতাধিক শিক্ষার্থীকে আটক করেছে, তারা ক্যাম্পাসের বিরুদ্ধে, ক্যাম্পাসের ভিতরে বিক্ষোভ নিষিদ্ধ করেছে, সেখানে তার তাবুকের অবস্থান নিয়ে ছোট থেকে সরিয়ে দিয়েছে, পুলিশ ডেকে এনে ক্যাম্পাসকে পরিষ্কার করেছে, কিন্তু সেই বিক্ষোভ থামানো যায়নি। আমরা জানি যে 5ম দিনের মতো টানা বিক্ষোভ হচ্ছে। এখন ক্যাম্পাসের ভিতরে না পারলেও আশপাশের রাস্তায় তারা বিক্ষোভ করছে, এবং সেই বিক্ষোভ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ছে তার সমর্থনে। ফলে ন্যায় অন্যায়ের প্রশ্ন যদি আনেন, সেই ক্ষেত্রে অন্যায়ের বিরোধিতাকারীদেরকে দমন করার একটা অপকৌশল হচ্ছে ইহুদি বিদ্বেষকে সামনে নিয়ে আসা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যাব ডক্টর খালিকুজ্জামানের কাছে। আপনি এই দেশে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা আছেন দীর্ঘদিন ধরে, ডক্টর খালিকুজ্জামান। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. এখানে আপনি
জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির যে প্রভাব পড়েছে শিক্ষাঙ্গনে, সেইটা আপনি মোটা দাগে কীভাবে দেখেন? আপনি যদি প্রশাসকের ভূমিকায় দায়িত্ব পান, আপনি কিভাবে এই বিষয়গুলো ট্যাকল করবেন? জি, ধন্যবাদ আপনাকে। অসম্ভব সংবেদনশীল একটি বিষয়ের অবতারণা আপনারা করেছেন এখানে, বিশেষ করে যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়াই 27 বছর যাবত, এবং আপনি একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করেছেন, আমি যদি প্রশাসকের ভূমিকায় থাকতাম তাহলে কি করতাম। এখানে আমার ধারণা প্রত্যেক প্রশাসক নিজের মতো করে জিনিসটাকে হ্যান্ডেল করবে, এবং তার থেকে বড় কথা হচ্ছে যে কোন ইউনিভার্সিটিতে কি ধরনের প্রভাব বলয় রয়েছে। এই যে ইহুদিদের কথা যেটা নজরুল আশরাফ সাহেব বলছিলেন, কোনো ইউনিভার্সিটিতে এগুলির প্রভাব অপরিসীম, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে। কলম্বিয়া একটা প্রাইভেট ইউনিভার্সিটি, আমি ব্যক্তিগতভাবে একটা সরকারি ইউনিভার্সিটিতে পড়াই। এই জন্য কথাটা বললাম, প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে অনেক ধরনের ট্রাস্ট থাকে, অনেক ধরনের ফান্ডিং থাকে, যেগুলি হচ্ছে প্রাইভেট সোর্স থেকে আসে। তখন এগুলি নাজমুল আশরাফ যেমন বলছিলেন একটু আগে, যে 2%-এর একটু বেশি ইহুদি জনসংখ্যা হলেও আমেরিকাতে তাদের যে প্রভাব সমস্ত জীবনের সমস্ত বলয়ে, সেটা উনি উল্লেখ করেছেন, আমি আর এটাকে রিপিট না করি, রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি, মিডিয়া সবখানেই। সেই জন্য প্রাইভেট ইউনিভার্সিটিতে বিশেষ করে তারা যেভাবে জিনিসগুলো ডিকটেট করে, কি বলা যাবে কি করা যাবে, সেটা ততটা সরকারি ইউনিভার্সিটিগুলিতে হয় না। আপনারা জানেন কয়েক মাস আগেও 2-1 মাস আগে মনে হয় 4টা বড় বড় ইউনিভার্সিটির প্রেসিডেন্টকে তারা স্যাক করেছে, MIT, হার্ভার্ড, ইউপেন এরকম, এবং সেখানে কলম্বিয়া ছিল। তো এখানে আবার কলম্বিয়া ইউনিভার্সিটির যে বর্তমান প্রেসিডেন্ট, উনি একজন মুসলিম, যে মনিক মোস্ট লাইকলি নাম, তার হচ্ছে শফিক হচ্ছে তার লাস্ট নেম। তাকে কংগ্রেসে যেভাবে জেরা করা হয়েছে, সেটা রীতিমতো হচ্ছে একটা মানুষের যে প্রথম ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ওরা যেটা বলে আর কি আমেরিকাতে, মানে বাক স্বাধীনতা, সেটার উপর হস্তক্ষেপ। কিন্তু আমার কাছে মনে হয়েছে উনি প্রত্যেকেই যে আলাদাভাবে হ্যান্ডেল করে, আপনি বললেন, সেখানে আগের 3জন যে প্রেসিডেন্ট ছিল তারা কিন্তু তাদের পজিশনে নৈতিক প্রশ্নে খুব অনড় ছিল, যার জন্য তাদেরকে উপরের চাপে তাদেরকে বাদ দেওয়া হয়েছে প্রেসিডেন্টশিপ থেকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন একজনের স্থলাভিষিক্ত হয়েছেন হচ্ছে মনিক শফিক। তিনি, আমি সেই শুনানিটা শুনেছি নিজে, সেখানে আমার মনে হলো যে তিনি তার নিজের চাকরিটা বাঁচানোর জন্য, তাকে দোষ দিচ্ছি না আমি, কারণ চাকরি তো এত বড় একটা চাকরি সবাই রাখতে চাবে, তিনি যথেষ্টই ডিপ্লোম্যাটিক ওয়েতে জিনিসগুলোর উত্তর দিয়েছেন, এবং এক পর্যায়ে তাকে বাধ্য করা হয়েছে বলতে যে তোমার ইউনিভার্সিটিতে যে ধরনের যে প্যালেস্টাইনের পক্ষে হয় বিক্ষোভ হচ্ছে, সেগুলি আমরা মনে করছি ইহুদি বিদ্বেষ, এবং সেইটার জন্য তুমি প্রেসিডেন্ট থাকাকালীন তুমি কি এগুলিকে দমন করবা যখন তুমি এখান থেকে ফেরত যাবা। অনেক প্রশ্নগুলি আমি রিপিট না করে বলছি, তিনি শেষ পর্যন্ত রাজি হয়েছেন যে আমার পক্ষে যা করা সম্ভব আমি করব। তিনি পরের দিন গিয়েই 100 স্টুডেন্টকে অ্যারেস্ট করিয়েছেন। তা আমি যদি প্রশাসক হতাম, এটা হাইপোথেটিক্যাল, আমি মনে করি এটা তো আমার যে পজিশনটা, সেটা তো কাল্পনিক না। আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমার পজিশনটা অনেকবারই আমি স্পষ্ট করেছি, এগুলি তো রেকর্ডেড, তাই না? এগুলি তো একটা পাবলিক স্টেটমেন্ট, যা কেউ গেলে এটা বার করতে পারবে আমার পজিশন কি। সেখানে আমি বলেছি যেসব ব্যাপারে ডক্টর শফিককে বলেছে যে তোমাকে যদি বলা হয় যে মানে ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি, এটা কি ইহুদি বিদ্বেষী কোনো কিনা স্লোগান বলে তুমি মনে করো কিনা? তিনি প্রথমে একটু পেছানোর চেষ্টা করেছিলেন, এটা দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, এটা কে বলছে, কি উদ্দেশ্যে বলছে এসব। কিন্তু কংগ্রেস উমেন যে স্টেফেনিক, নিউ ইয়র্কের রিপাবলিকান কংগ্রেস উমেন, তিনি 3 বার তাকে স্পষ্ট বলেছেন আমি আপনার পার্সপেক্টিভ, আপনার ব্যাখ্যা শুনতে আমি রাজি না, আপনি এক কথায় উত্তর দিতে হবে এটা ইহুদি বিদ্বেষ কি ইহুদি বিদ্বেষ না। শেষ পর্যন্ত তিনি বলতে রাজি, মানে স্বীকার করলেন যে হ্যাঁ এটা মনে হয় তাহলে ইহুদি বিদ্বেষী। তা আমি তো আপনাদের অনুষ্ঠানে বলেছি ফ্রম দ্য রিভার টু দ্য সি, এটা হচ্ছে যে এক ধরনের একটা হচ্ছে আপনার একটা যেটাকে বলে প্রতীকী একটা স্লোগান, যে রিভারের পারে, জর্ডান নদীর পারে রয়েছে পশ্চিম তীর, যেটাকে আমরা ওয়েস্ট ব্যাংক বলি, আবার সমুদ্রের পারে রয়েছে গাজা। 2টা ভূখণ্ড নিয়েই হচ্ছে প্যালেস্টাইন। আপনি যে প্যালেস্টাইনকে ফ্রি করতে হয়, তাহলে আপনাকে যে ফ্রম দ্য রিভার টু দ্য সি যে 2 ভূখণ্ড, সেটাকে আপনাকে স্বাধীন করতে হবে। সেটা আমি মনে করি হওয়া উচিত। এবং সেটা আমি যখন বলি, তখন আমি কিন্তু মিন করি না যে ইসরায়েলকে ডিস্ট্রাক্ট করে নিয়ে এটা করতে হবে, ওদেরকে
পৃথিবীর মানচিত্র থেকে তুলে দিতে হবে। এটা তো আমার পজিশন না, আমি কখনো বলি নাই। তা এইটা উনি বলার পরেও ওনাকে দিয়ে বলিয়েছে যে না, এটা ইহুদি বিদ্বেষী একটা স্লোগান, এটা আপনাকে বন্ধ করতে হবে। আমি একটা উদাহরণ হিসেবে বললাম আপনাকে। অসমতা যে এই দেশের রাজনীতিতে, এটা তো ব্যাপকভাবে চলছে অসমতা। এই যে মহিলা একজন মুসলিম মেয়ের কথা বললেন, যে আসমা তাবাসসুম, তাকে যেভাবে বাতিল করা হয়েছে তার ইয়ে থেকে, তাকে মানে তার যে সমাবর্তনে কথা বলার কথা ছিল, এগুলি কিন্তু নতুন ঘটনা না, ইদানিং অহরহই হচ্ছে। যুক্তিতে যেটা দেওয়া হচ্ছে যে তার বক্তৃতা তাকে দিতে দিলে কি হবে, সাবস্টেনশিয়াল রিস্ক তৈরি হবে সিকিউরিটি নিয়ে, এবং ডিসরাপশন হবে এই কমেন্সমেন্ট সেরেমনিতে। এই কথা বলছেন ইউএসসির প্রভোস্ট অ্যান্ড্রিউ টি কুজম্যান। তিনি একটি ইমেল পাঠিয়েছেন স্টাফ এবং স্টুডেন্টদের, তিনি এই কথা বলেছেন। এই জন্য তাদেরকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। পরে আমরা দেখছি যে তিনি বাইরের কাউকে এই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যেটি এই ভ্যালিডিকশন বক্তৃতা দিচ্ছেন না, আপাতত স্থগিত করেছেন বাইরের কাউকে, এরকম কথা তার জায়গা থেকে এসছে, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেছে। এইটা আসলে তিনি এই আসনা তাবাসসুম তার কি পরিচয়ের কারণে, এথনিসিটির কারণে কি তার এই সমস্যাটা হয়েছে, আপনি কি মনে করেন? সেটা আমি শুধু অ্যাসিউম করতে পারি, তবে তাদের সরাসরি বক্তব্য না শুনে আমার সেইভাবে সরাসরি বক্তব্য মানে একটা পজিশন নেওয়া সঠিক হবে বলে আমি মনে করি না। তবে এই জিনিসগুলো তারা নিরাপত্তার নামে, সিকিউরিটির নামে এবং বিদ্বেষ বন্ধ করার নামে তারা এগুলি অহরহই করছে আজকাল। সেটার কিছু কিছু সত্যতা থাকতেও পারে। যেমন একটা রিপোর্ট আমি আজকেই দেখলাম যে অক্টোবর 7-এর পর থেকে ইহুদি বিদ্বেষী যে আর কি বিভিন্ন ভ্যান্ডালিজম ইউএসএ তে বা হচ্ছে ছোটখাটো বিবাদ, এগুলি 3 গুণ বেড়ে গিয়েছে। এটা বাড়তেই পারে, কিন্তু মুসলিমদের বিরুদ্ধে যে বিদ্বেষ, সেটা তো তারা সেভাবে বলছে না। কারণ আমেরিকাতে যে 2টা সবচেয়ে বড় জনগোষ্ঠী বিদ্বেষের শিকার হয়, সেটার 86% যে ব্ল্যাক আমেরিকান, যারা কৃষ্ণাঙ্গ আমেরিকান, তারা মনে করে জীবনের কোনো না কোনো পর্যায়ে তারা বিদ্বেষের শিকার হয়েছে। 39% মুসলমান মনে করে জীবনের কোনো না কোনো পর্যায়ে তারা বিদ্বেষের শিকার হয়েছে। আমার মনে হয় না যে ইহুদিদের মধ্যে এখনো 2-3 কিংবা 4-5% বেশি লোক বিদ্বেষের শিকার হয়েছে। কোনো বিদ্বেষী কাম্য নয়, এটা আমি জানি, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা অসমতা রয়েছে ওদের, যে বিভিন্ন আমেরিকান প্রশাসন থেকে শুরু করে রাজনীতিতে দুই দলকে যে দুই চোখে দেখে, এটা তো আমরা ঘন্টার পর ঘন্টা নানান উদাহরণ দিয়ে আমরা এই প্রসঙ্গে আলোচনাটা শেষ করব, কিন্তু তার আগে একটি প্রশ্ন করতে চাই। ইহুদি বিদ্বেষ যে একটি সমস্যা, এটা ঠিক আছে, এটা আমরা সবাই স্বীকার করছি, কিন্তু ইহুদি বিদ্বেষ এই বিষয়টাকে ব্যবহার করা, এটাও তো সমস্যা হতে পারে। আপনি কি বলবেন? আমি এক কথায় শুনবো। জি, এটা হচ্ছে কি, কোনো বিদ্বেষী আমাদের কাছে কাম্য না। ইহুদি বিদ্বেষ হোক, মুসলিম বিদ্বেষ হোক, একটা প্রগতিশীল গণতান্ত্রিক দেশে সবাইকে সহনশীল হতে হবে, সবার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কোনো বিদ্বেষী আমার কাছে কাম্য নয়। জি, ধন্যবাদ। আমি আরেকটি প্রসঙ্গে চলে যেতে চাই। নাজমুল আশরাফ, আপনার কাছে যাব, যেটি ইরান, যেটি বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, বিভিন্ন মিডিয়া এসছে, আল জাজিরা এসছে, গার্ডিয়ানে এসছে, প্রো পাবলিকায় আসছে, যে বাইডেন প্রশাসন যে ইসরায়েলের যে সেনাবাহিনী তাদের একটি ইউনিটের উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে, সে প্রসঙ্গে আলোচনা করব, কিন্তু একটি বিরতি থেকে ফিরে আসি, তারপরে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, আপনার কাছে শুনবো, দুজনের কাছে শুনবো। আপনারা দর্শক, আপনারা যারা দেখছেন অনুষ্ঠানটি, আশা করছি ভালো লাগছে, সাথেই থাকবেন, একটু পরে ফিরে আসছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি নাজমুল আশরাফের কাছে, যে প্রশ্নটি করেছিলাম বিরতির আগে। জি, আমি এই বিষয়ে আল জাজিরা এবং প্রো পাবলিকার রিপোর্টের কি অংশ আপনাকে একটু পড়ে শোনাই, তারপরে আমরা আলোচনায় ঢুকি।
আল জাজিরা বলছে প্যালেস্টাইনে মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলের সামরিক ইউনিটগুলোর উপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে আমেরিকা। আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন এই পরিকল্পনা ঘোষণা করতে পারেন। আমেরিকার এই পরিকল্পনাকে বিপদ সীমা, রেড লাইন বলছে ইসরায়েল। আর প্রো পাবলিকার রিপোর্টে বলা হয়েছে প্যালেস্টাইনে ইসরায়েলি নির্যাতন নিয়ে বাইডেন প্রশাসনে নজিরবিহীন বিভক্তি চলছে। সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদন বলছে প্যালেস্টিনিয়ানদের উপর ইসরায়েলের একটি সামরিক ইউনিটের নির্যাতনের বিষয়ে সব রকম সতর্কবার্তা উপেক্ষা করা নিয়ে প্রশাসনের মধ্যে এক অস্বাভাবিক বিভক্তি তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক এবং দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সহকারী অধ্যাপক টেইমার কারমাউট বলছেন প্রশাসনের টেকনোক্রেট এক্সপার্টদের সাথে এই বিরোধ চলছে রাজনীতিবিদদের সাথে, যারা এখনো কম বেশি ইসরায়েলকে রক্ষা করে চলেছেন। তিনি বলছেন টেকনোক্রেটদের উত্থান হচ্ছে, তারা বলছেন যথেষ্ট হয়েছে গাজার ব্যাপারে। টেকনোক্রেটদের উত্থান হচ্ছে এবং তারা এটাকে অনেক বাড়াবাড়ি এবং যথেষ্ট বলছেন। আমেরিকার প্রশাসনে এমন ঘটনাকে নজিরবিহীন বলছেন এই রাজনীতি বিশ্লেষক। টেইমার কারমাউন্ট আরও জানান জাতিসংঘেও একই ধরনের বিভক্তি চলছে। সংস্থাটির আইন বিশেষজ্ঞরা গাজায় গণহত্যা চলছে বলে দাবি করছেন বা অভিযোগ করেছেন বা রিপোর্ট করেছেন, অথচ বিভিন্ন দেশে যারা প্রতিনিধি আছে জাতিসংঘের, তারা ইসরায়েলের ব্যাপারে খুবই নরম অবস্থানে আছে। গত সপ্তাহে প্রো পাবলিকার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে স্টেট ডিপার্টমেন্টের বর্তমান এবং সাবেক স্টাফরা গত ডিসেম্বরে সেক্রেটারি ব্লিংকেনকে জানিয়েছিলেন যে তারা ইসরায়েলের নেটজা ইয়েহুদার সামরিক ইউনিটের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছেন। সেই নথিও তারা ব্লিংকেনের কাছে জমা দিয়েছেন, কিন্তু সেটি ব্লিংকেনের ব্রিফকেসের মধ্যে বন্দী হয়ে আছে। আমরা জানি গত বছর নভেম্বরে স্টেট ডিপার্টমেন্টের কয়েকশো স্টাফ গাজা যুদ্ধ নিয়ে বাইডেন প্রশাসনের ভূমিকার বিরুদ্ধে তারা চিঠি দিয়েছিলেন এবং কেউ কেউ পদত্যাগ করেছেন। আর আল জাজিরার রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলছেন আমেরিকা এবং ইজিপ্ট ও জর্ডানের মতো আরব প্রতিবেশীদের চাপের মুখেই ইসরায়েল রাফায় অভিযানটা বিলম্বিত করছে বা স্থগিত রাখছে। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? আমেরিকা কোনো ব্যবস্থা নেয় না, আমেরিকা অনেক নরম অবস্থানে থাকে। নির্বাচন, ভোটার সমর্থন, বিক্ষোভ, আন্দোলন, এসব কারণে আমেরিকা একটু কঠোর হয়েছে, নানা রকমের পরামর্শ দিয়েছে, চাপ দিয়েছে, রাফায় অভিযান না চালাতে বলেছে, সিজফায়ারের কথা বারবার বলছে। এই বিষয়গুলো আমরা জানি, কিন্তু তারপরও তাদের সমর্থন, সহযোগিতা এগুলো চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রশাসনের ভিতরে যে ক্ষোভ, বিক্ষোভ, বিভক্তি নজিরবিহীন বলা হচ্ছে, সেটার কারণে হয়তো বাইডেন প্রশাসন এমনটা ভাবতে পারেন। কিন্তু এই যে ইউনিটের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে, তার উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হচ্ছে, আদৌ দেবেন কিনা, শেষ পর্যন্ত ঘোষণা হবে কিনা, সেটি নিয়ে কিন্তু সন্দেহ আছে। এ ব্যাপারে প্যালেস্টাইনের প্রতিক্রিয়াটি হচ্ছে এরকম যে এটা যাতে শুধুই বলার জন্য বলা না হয়, লোক দেখানো না হয়, সত্যিকার অর্থে যাতে এর বাস্তবায়ন করা হয়, সেই প্রত্যাশা নিশ্চয়ই সবাই করবে। এই ইউনিটটা যেটা বলেন নেটজা ইয়েহুদা, এই ব্যাটালিয়নটা, তারা কিন্তু ওয়েস্ট ব্যাংকে এই নির্যাতন বা মানবাধিকার লঙ্ঘন করেছে, রাফায় না বা গাজায় না। হ্যাঁ, এটি স্মরণ করা যেতে পারে। হ্যাঁ, ওয়েস্ট ব্যাংকে ওটা করেছে। আর রাফার অভিযানটা স্থগিত করছে বা বিলম্বিত করছে হচ্ছে আপনার এই আমেরিকা, ইজিপ্ট, কাতার এদের চাপে পড়ে। আর হামাসকে নির্মূল করা নিয়ে তার যে ঘোষণা নেতানিয়াহুর, এটি তো শুরু থেকে বলে আসছে তার নির্মূল করবে, এবং হামাস নির্মূলের ক্ষেত্রে কিন্তু আমেরিকারও সমর্থন আছে, আমেরিকার মিত্রদেরও সমর্থন আছে। কিন্তু এটিও আগাচ্ছে না বা কার্যকর হচ্ছে না বা সফল হচ্ছে না, কারণ এটার পদ্ধতিগত বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধ আছে ইসরায়েলের সাথে আমেরিকার। জি, আমি একই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইব ডক্টর খালিকুজ্জামানের কাছে। দেখেন, এই এখনও আমরা জানি না এই নিষেধাজ্ঞা, কিন্তু বলা হচ্ছে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে, নেতানিয়াহুও নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন, এরকমও বলা হচ্ছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টি? জি, দেখুন, এটা আমি জিনিসটাকে আসলে খুব পজিটিভলি দেখছি। কারণ হচ্ছে আপনি আমেরিকার যে পলিসি ইসরায়েলের ব্যাপারে 75 বছরের যে পলিসি, সেটা হচ্ছে আয়রন ক্লেড ধরনের সমর্থন, লৌহ দৃঢ় সমর্থন ইসরায়েলের পক্ষে আমেরিকান সরকার, এটা তো আমরা জানি। কিন্তু এই যে গত 5-6 মাসে যেই এক ধরনের ট্রানজিশনের ভিতর দিয়ে পুরো সমাজ এবং এমনকি রাজনীতিবিদরা যাচ্ছে, এটাকে কিন্তু আপনাকে কম করে হলেও একটা ক্রেডিট দিতে হবে আমি মনে করি। 75 বছরের যে সম্পর্ক, তাদের যে প্রতিজ্ঞা যে ইরানের ইসরায়েলের পাশে দাঁড়ানো,
সেটা থেকে রাতারাতি সরে আসা কিন্তু কখনোই সম্ভব না। তারপরেও আপনি দেখুন যে ওরা যে ইসরায়েলকে যথেষ্টই কিন্তু কি বলে চাপ দিয়ে যাচ্ছে অহরহ, আমরা দেখছি। হ্যাঁ, কাজ হচ্ছে না, এটা আমরা জানি, কাজ হচ্ছে না, কিন্তু এই চাপটাও তো আগে কখনো দেয়নি। এবং একইভাবে যে নেতন্যাহুর মতো একটা ব্যাটালিয়নকে আমেরিকা স্যাংশন দিতে পারে, তারা কল্পনায় নিয়ে আসছে, জিনিসটা আলোচনায় নিয়ে আসছে, এটাকে আমি ক্রেডিট দিই, এটাকে আমি সাধুবাদ জানাই। হ্যাঁ, আমি মনে করি জিনিসটা রাতারাতি একটা আমূল পরিবর্তন যদি আনার পজিশন আসেনি, বাস্তবতা যদি চিন্তা করি। কিন্তু এই যে ছোট ছোট পরিবর্তন আসছে, শত শত ছেলেমেয়েরা রাস্তায় দাঁড়াচ্ছে। হ্যাঁ, ভিয়েতনাম যুদ্ধের পরে এত প্রতিবাদ তো হয়নি। ভিয়েতনাম যুদ্ধের সময় ছাত্র সমাজ এই দেশে এগিয়ে এসেছিল, আমাদের ঢাকা ইউনিভার্সিটির মতোই অনেকটা। এই দেশে কিন্তু পুলিশের গুলিতে 4 জন ছাত্র নিহত হয়েছিল ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করতে গিয়ে। তো একইভাবে এই যে এই যুদ্ধের বিরোধিতা ওরা করছে, বাংলাদেশের যুদ্ধের সময়ও যুব সমাজ, তারপর কৃষক, যে শ্রমিক সমাজ আমাদের পক্ষে দাঁড়িয়েছিল। সুতরাং এই পরিবর্তনগুলোর ভিতর দিয়ে আমেরিকা যাচ্ছে। আমার ধারণা যে আস্তে আস্তে যদি এটা কন্টিনিউ করে, একসময় কিন্তু এটা আরো বড় বড় চাপ ইসরায়েলের উপর দিতে বাধ্য হবে। কারণ মানে রাজনীতিবিদরা তো আসলে জনগণের চাপেই চলে। তাই আমি মনে করি প্রসেসটা শুরু হয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাই। এটা আমাদের সন্তোষজনক না আমার আপনার দৃষ্টিতে, কিন্তু এই প্রসেসটাকে আপনি ইগনোরও করতে পারেন না। জি, এটি নিশ্চয়ই একটি ইতিবাচক, এবং যে জায়গায় বাইডেন প্রশাসনের অবস্থান ছিল, আমেরিকার অবস্থান ছিল, সেখান থেকে যেভাবে সরে এসছে, এটাকে এক ধরনের যদি ইউটার্ন বলা যায়, আমার মনে হয় ভুল হবে না। আমি একটু আরেকটি প্রসঙ্গে জানতে চাইবো, আমি একটা যোগ করবো এই বিষয়ে। এই যেটি প্রফেসর খালেকুজ্জামান বলছিলেন যে এই পরিবর্তনটুকু আশাবাদী করে, যথেষ্ট না হলেও 75 বছরের ইসরায়েল নীতি আমেরিকা রাতারাতি বদলে ফেলবে, এটা ভাববার যেমন কারণ নাই। আর এখন যে বাস্তবতা চলছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে দেশে বিদেশে, ফলে এখন এই পরিবর্তনটুকু না করে উপায় নাই। এটার যদি ধারাবাহিকতা চলতে থাকে তাহলে হয়তো একটা অবস্থানে একসময় যাবে। কিন্তু বাইডেন প্রশাসন বলে যা কিছু হচ্ছে, যদি ট্রাম্প প্রশাসন আসে, এই পরিবর্তনগুলো কি আর আগাবে? আদৌ কি এর কোনো পরিণতি হবে? আমার তো মনে হয় না। জি, আপনাদের দুজনকে বলে রাখি, এর মধ্যেও আপনারা নিশ্চয়ই দেখেছেন যে হাউসে একটি বিল পাস হয়েছে, সেখানে ইসরায়েলকে সহায়তার জন্য $26 বিলিয়ন এই বিলের আওতায় দেওয়া হবে, সহায়তা দেওয়া হবে। নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারেন এর বড় একটি অংশই অস্ত্র, সামরিক সহায়তা হিসেবে। আমি সেই বিল প্রসঙ্গে পরে আলোচনা করব, কিন্তু ডক্টর খালেকুজ্জামান জানতে চাইব, ইরান এবং ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা তৈরি হলো বা পাল্টাপাল্টি হামলা, যদিও আমরা এক পক্ষকে দেখছি হামলার বিষয় স্বীকার করছে, আরেক পক্ষ কিছুই বলছে না, অন্য তৃতীয় কোনো পক্ষ অর্থাৎ বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলছেন যে হামলা হয়েছে এবং ইসরায়েল হামলা চালিয়েছে। এইটার আসলে ফার্দার কিছু এসকালেশন বা আর কোনো পরিণতি আপনি দেখতে পাচ্ছেন কিনা? এই বিষয়টি আসলে দুই পক্ষই কিন্তু একই রকম গেম খেলছে। মানে ইসরায়েলও বলছে যে আমাদের যে শক্তিমত্তা, সেটা আমরা সবসময় প্রস্তুত প্রতিহত করার জন্য। দেখো, আমরা সমস্ত যে অ্যাটাক হয়েছিল 300 ড্রোন বা মিসাইল দিয়ে আমরা এগুলিকে নস্যাৎ করে দিয়েছি। আবার ইরান বলছে আজকে যে আমাদের যে শক্তিমত্তা পৃথিবীতে এটা প্রশংসিত হচ্ছে, আমরাও যে পারি এটা মানুষ সম্মানের চোখে দেখছে। সুতরাং এখানে আমার ধারণা প্রত্যেকেই খুব মেজার্ড ওয়েতে, ক্যালকুলেটিভ ওয়েতে আর কি এই যে রিয়াকশন গুলো দেখাচ্ছে। এটা একটা আশার সংবাদ। কারণ হচ্ছে আমরা চাই না এখানে একটা বড় ধরনের এসকালেশন হোক, এটা কিন্তু কেউ চায় নাই। আমেরিকাও চায়নি, ইউরোপ চায়নি, এশিয়া চায়নি, ইন্ডিয়া চায়নি, চীন চায়নি, রাশিয়া চায়নি। সুতরাং এটা যে সমস্ত আন্তর্জাতিক চাপের কারণেই হলেও যে দুই পক্ষই কিছু রেস্ট্রেন দেখাচ্ছে, তারা আপাতত রেস্ট্রেন দেখাচ্ছে, এই ব্যাপারটাতে আমি পজিটিভলি দেখছি। আমি মনে করি যে দুই পক্ষই প্রমাণ করেছে যে কারণ ওদের দুটো, ইরানের আক্রমণটা ইসরায়েল তো হচ্ছে এই যাবৎকালের সর্বপ্রথম সরাসরি আক্রমণ। এটা ওরা প্রমাণ করে দিয়েছে যে আমরা তোমাদেরকে রিচ করার মতো সামর্থ্য রয়েছে, যদি চাই আমরা তোমাদেরকে এনি টাইম রিচ করতে পারবো, তোমাদের ভূসীমার মধ্যে আমরা আক্রমণ করার সক্ষমতা রাখি। তো এটা এক অর্থে ইরানকে বলা যায় যে হ্যাঁ, তাদের তো শক্তিমত্তাটা প্রদর্শন করেছে। আর ইসরায়েলের যে শক্তিমত্তা রয়েছে এই ব্যাপারে তো আমাদের মিনিমাম কোনো সন্দেহ নেই, কারণ ইসরায়েলের পাশে তো প্রক্সি হিসাবে আমেরিকা দাঁড়াতে সবসময় প্রস্তুত। এখন আমেরিকার যে সামরিক শক্তি, তার ধারে কাছে পৃথিবীতে কোথাও কেউ নেই, এটা হচ্ছে বাস্তবতা। জি, আপনাকে ধন্যবাদ। আমরা বাকি সময়টুকু যেটুকু আমাদের আলোচনার জন্য আছে সেটুকু, যে বিল পাস হয়েছে হাউসে,
সেই ফরেন এইড বিল, সেইটা নিয়ে আলোচনা করব। নাজমুল আশরাফের কাছে শুরুতে এই বিষয়ে জানতে চাইব এই বিল প্রসঙ্গে। সেটি হচ্ছে যে এই বিল যেটি পাশ হলো, রাশিয়া যেটি অভিযোগ করছে যে বিশ্বকে আরও সংঘাতের দিকে ঠেলে দেওয়া হলো, এইটা কতখানি যৌক্তিক? রাশিয়ার দিক থেকে নিশ্চয়ই যৌক্তিক, তবে এই বিল পাশ নিয়ে আমরা জানি মাসের পর মাস দেন দরবার হচ্ছিল। বিরোধটা ছিল মূলত রিপাবলিকান পার্টির ভেতরে, এবং স্পিকার একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে, এবং দুই দলের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি এই বিলগুলো পাশ করিয়েছেন। তার জন্য এই যে কট্টর রিপাবলিকান মার্জরি টেলর গ্রিনের মতো কয়েকজন আছেন, তারা বিরোধিতা করছেন, উল্টাপাল্টা কথা বলছেন, তাকে সরিয়ে দেওয়ার কথা বলছেন। কিন্তু এটি ব্যাপারে যে দু দলের ঐক্য আছে সেটি হাউসে প্রমাণিত হয়েছে, সেনেটেও তাই হবে, প্রেসিডেন্টও রেডি আছেন এটাকে চূড়ান্ত অনুমোদন দেওয়ার জন্য। কিন্তু এখানে তো তিনটা দেশকে সহায়তা করার ব্যাপার, একটি হচ্ছে আপনার ইউক্রেন, একটি ইসরায়েল, আর একটি হচ্ছে তাইওয়ান। এখন এই তাইওয়ান ইসরায়েল নিয়ে তাদের মধ্যে কোনো বিরোধ নাই, রিপাবলিকান ডেমোক্রেটদের মধ্যে। বিরোধটা ছিল হচ্ছে ইউক্রেনকে নিয়ে, এবং সবচেয়ে বেশি সহায়তাটা ইউক্রেনকে দেওয়া হচ্ছে। এখন ইউক্রেন আমেরিকার বা আমেরিকার মিত্রদের বা পশ্চিমাদের সহায়তা নিয়ে বছরের পর বছর যুদ্ধ করবেন, এবং সেই যুদ্ধের কোনো জয়ের লক্ষণ নাই, শুধু ক্ষতিগ্রস্তই হবেন, রাশিয়া তাদের ক্ষতি করেই যাবে। এই তো একটা নেভার এন্ডিং একটা প্রসেসের মধ্যে চলে গেছে, 2 বছরের বেশি সময় হয়ে গেছে, কিন্তু শেষ হওয়ার যে তার কোনো লক্ষণ বা আলামত কিছু নাই। আমেরিকার সহায়তা দেয়ার বিরোধিতার পেছনে যত সংখ্যাগরিষ্ঠ লোকই হোক না কেন, তাদের যুক্তিটা কিন্তু ফেলে দেওয়ার না। আমেরিকার জনগণের অর্থের টাকা কেন একটা দেশকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিপুল পরিমাণে দিতে থাকবে। ইসরায়েলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এখন ইউক্রেন আক্রান্ত হয়েছে তাই তাকে সহায়তা দেওয়া হচ্ছে, এর তো একটা মানবিক দিক আছে, একটা যুক্তি আছে। আর ইসরায়েল আক্রান্তকারী, তাকেও সহায়তা দেওয়া হচ্ছে, এবং সেখানে তাদের কোনো বিরোধ নাই। ফলে এই যে দ্বিমুখী নীতি, আমেরিকার দ্বৈততা, ভণ্ডামি, এগুলো তো প্রমাণ নিয়ে আমরা অনেক কথা বলেছি। কিন্তু এবার যে সহায়তা বিলটা পাশ হলো, তার যে একটা কোলাটারাল ড্যামেজ যদি বলি, সেটি গিয়ে পড়ছে স্পিকার মাইক জনসনের উপরে। এখন মাইক জনসন এখন মোটামুটি একটা তোপের মুখে আছেন রিপাবলিকান কট্টরপন্থীদের। যদি তাদের সংখ্যা বাড়ে, যদি ডেমোক্রেটরা তার পক্ষে না থাকে, তাহলে তার পদ নিয়ে টানাটানি শুরু হবে। এই সংকট নিয়ে আমরা কথা বলতে শুনছি, হুমকি পেতে শুনছি। তবে ডেমোক্রেটরা তাকে সহায়তা করছেন, ধন্যবাদ দিচ্ছেন। প্রেসিডেন্ট বাইডেনও ব্যক্তিগতভাবে স্পিকারকে ধন্যবাদ দিয়েছেন, সেনেটর শুমার দিয়েছেন। তার মানে হচ্ছে যে তারা এই পুরো প্যাকেজটা পাশ করাতে পেরেছেন। বিশেষ করে ডেমোক্রেটদের বড় চ্যালেঞ্জ ছিল ইউক্রেনের সহায়তা, সেটি তারা করতে পেরেছেন। তার মধ্য দিয়ে দু দলের একটা বড় ধরনের ঐক্য তৈরি হয়েছে। কিন্তু মাইক জনসনকে আবারও এই আপনার সংকটের মধ্যে পড়তে হবে না, বা তিনি নির্বিঘ্ন থাকবেন শুধুমাত্র ডেমোক্রেটদের সহায়তায়, এই নিশ্চয়তা দেওয়া যায় না। আজকে আমরা বেশ কয়েকজন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্যের বক্তব্য শুনেছি, যারা বলছেন যে মাইক জনসন ভালো কাজ করেছেন, আমরা সমর্থন দিয়েছি, কিন্তু তাকে টিকিয়ে রাখার কোনো গ্যারান্টি বা এটুকু উপকারের জন্য তাকে টিকিয়ে রাখবেন এমন প্রতিশ্রুতিও তারা দিতে চাচ্ছেন না। তার মানে যখন তাদের স্বার্থের বিরুদ্ধে যাবে, তখন তো মাইক জনসনকে তারা বাঁচাতে যাবে না। রিপাবলিকানরা হয়তো কেভিন ম্যাককার্থির মতো অবস্থার মধ্যে তাকে ফেলে দিতে পারে। এখনো পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক আইন প্রণেতা মাইক জনসনকে সমর্থন করছেন, বিশেষ করে এই বিলের পরিপ্রেক্ষিতে। মানে এখন তাদের দরকার হয়েছে, কাজে লেগেছে। কিন্তু আবার বড় ধরনের কোনো বিষয় আসলে, যদি সীমান্ত সংকটের বিষয়টা আসে বা আপনার গর্ভপাতের বিষয় আসে, যেগুলো ডেমোক্রেটদের বিষয়, সেসব ক্ষেত্রে হয়তো মাইক জনসন তাদের উপকারে আসবে না, তখন তাদের পাশে নাও থাকতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর খালিকুজ্জামানের কাছে যেটি জানতে চাইব, যে এই বিলকে কেন্দ্র করে যেটি হয়েছে, যেটি নাজমুল আশরাফ বললেন, কিন্তু ইউক্রেনের গণতান্ত্রিক ব্যবস্থা, গণতন্ত্র রক্ষা, সার্বভৌমত্ব রক্ষা, এইটা কি কম গুরুত্বপূর্ণ মনে করছেন আপনি, নাকি এইটা জরুরি, আমেরিকার জন্য জরুরি? জি দেখুন, এটা কম গুরুত্বপূর্ণ আমি মনে করছি না। তবে এখানে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে দ্বন্দ্ব, সেটার প্রেক্ষাপট, সেটার ইতিহাস, সেটা একটু অনেক দীর্ঘ এবং এটা ভিন্ন। সেখানে একটা মানে সার্বভৌম রাষ্ট্রকে কোনোভাবে কেউ আক্রমণ করুক, এটার আমি পক্ষে না। তবে 2 বছর আমরা এই পর্যন্ত আমেরিকার পক্ষ থেকে $111 বিলিয়ন দেওয়া হয়েছে ইউক্রেনকে। আর রাশিয়ার সামরিক বাজেট, বার্ষিক সামরিক বাজেট হচ্ছে $86 বিলিয়ন। $86 বিলিয়ন মানে রাশিয়ার যে বাজেট, সেটা নিয়ে তারা যুদ্ধ করছে পুরো নেটোর বিরুদ্ধে 2 বছর যাবত। সেইখানে নেটো সহ আমেরিকার কিন্তু একটা বোধোদয় হয়েছে এতদিনে। যতটা তুচ্ছ তাচ্ছিল্য রাশিয়াকে তারা করেছিল, সেই পর্যায়ে রাশিয়া নেই, তাদেরকে এই মুহূর্তে হারানোর কোনো প্রশ্নই ওঠে না।
এবং এটা আমিও অনেক আগে থেকে আপনাদের অনুষ্ঠানে বলেছি যে রাশিয়াকে 32টা দেশ যদি একসাথে যুদ্ধ না করতো তাহলে ইউক্রেন করা 5-7 দিনে ঠিকই দখল করে ফেলতো। এটা ভালো মন্দ এটা বলছি না, যেটা আমি বলতে চাচ্ছি যে বিশেষ করে রিপাবলিকানরা হিসাবটা করে দেখেছে আমরা যে $111 বিলিয়ন দিয়েও কোনো লাভ আমাদের হচ্ছে না, ক্ষতির দিকেই যাচ্ছে এবং মানে ওরা লোক মারা যাচ্ছে, তারপর এই পুরা ইউক্রেনের যে সীমান্তটা ধরে রাখা সম্ভব না। সুতরাং ট্রাম্প ইনক্লুডেড, তার যে কিছু স্যারোগেট রয়েছে জেডি ভ্যান্স, তারা বলছে যে ইউক্রেনকে বাস্তববাদী হতে হবে এবং তারা এখন ডিফেন্সিভ পজিশনে যে জায়গাটা তারা ধরে রাখতে পেরেছে সেইখানেই তাদের দাঁড়িয়ে থাকতে হবে। তাদের অফেন্সিভ হওয়ার মতো সামর্থ্য নেই, আমাদেরও এত টাকা দেওয়া সম্ভব না। সে কথাটা আমি মনে করি অ্যাজ মাচ এজ আই ডোন্ট লাইক রিপাবলিকান পলিসিস, কিন্তু আমার কাছে মনে হচ্ছে রিপাবলিকান এই যে পজিশনটা যে অকারণে একটা মেজার্ড ওয়েতে আমরা হিসাব করে দেখেছি যে এখানে টাকা ঢেলে শুধু ধ্বংসই ডেকে আনা হবে, বরং একটা সমঝোতায় আসা প্রয়োজন, এটা আমিও মনে করি। এখানে একজন সেনেটরের বক্তব্য আপনাকে শোনায়, সেটি হচ্ছে যে রিপাবলিকান সেনেটর ড্যান সালিভান, তিনি বলছেন যদি ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় যান, হোয়াইট হাউসে যান, তাহলে এই যে ইউক্রেনকে সহায়তা এইটা যে চালু থাকবে এরকম নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। এইটি আসলে কি ধরনের বার্তা দেয়? জি, সেই বার্তা তো আমি বললাম, রিপাবলিকানরা আসলে এটা মানে পুরোপুরি বন্ধ করবে না, তবে এইভাবে মানে অঢেল ভাবে বেহিসাবি ভাবে $111 বিলিয়ন কিন্তু ইন্ডিয়ার সামরিক বাজেট $111 বিলিয়ন না, রাশিয়ারও না। মানে এটা হচ্ছে চায়নার পরেই হচ্ছে এই বাজেটটা। আপনি যদি পৃথিবীর যে সামরিক বাজেট যদি দেখেন, আমেরিকার হচ্ছে $877 বিলিয়ন, আর পরে যে 9-10 জন সেকেন্ড থেকে শুরু করে 10, তারা যৌথভাবে আমেরিকার সমান না। সেকেন্ড হচ্ছে চায়না, তাদের বাজেট হচ্ছে $250 ট্রিলিয়ন, 267 বা সামথিং বিলিয়ন। তারপরেই চলে আসছে রাশিয়া, $86 বিলিয়ন। আর আমরা ইউক্রেনকে সাহায্য করেছি $111 বিলিয়ন। তাতে কি লাভ হয়েছে? লাভ কি খুব হয়েছে? আমার তো মনে হয় না। এই জন্য আমি মনে করি আমরা ট্যাক্স পেয়ারের মানি দিয়ে মানে বেসুমার শুধু টাকা ঢেলেই যাব, এটা আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হয় না। প্লাস হচ্ছে পুতিন যেই কারণে যুদ্ধটা করেছে এটা টোটালি অযৌক্তিক আমি কখনো মনে করি না। কারণ যেই দানবাস অঞ্চলে সেখানে রাশিয়ান ভাষাভাষী লোকজনই বাস করে, সেখানে তারা চায় রাশিয়ার সাথে যুক্ত হতে। সুতরাং এখানে একটা বড় যে আপনি একটা গণভোট দিতে পারেন তারা কোন দিকে যেতে চায়, অথবা সেখানে আপনি জাতিসংঘের শান্তি বাহিনী নামিয়ে দিতে পারেন যে এই যে বিতর্কিত অঞ্চলটাতে। কিন্তু সেটার ইতিহাসটা ঠিক ইসরায়েলের মতো না। ইসরায়েল গাজাতে যে নৃশংসতা চালাচ্ছে সেরকম অন্তত আমার দৃষ্টিতে না। আমার দৃষ্টিতে ইউক্রেন অনেক পরিবর্তনের ভিতর দিয়ে, জিওগ্রাফিক পরিবর্তনের ভিতর দিয়ে গত 200 বছরে গিয়েছে। সুতরাং ইউক্রেন আর রাশিয়া তো একটাই দেশ ছিল, সুতরাং তাদের প্রেক্ষাপটটা ভিন্ন। সেখানে আমার মনে হয় যে একটা সমঝোতায় আসাই বেটার আমি মনে করি। জি, ধন্যবাদ নাজমুল সাহেব। এই বিষয়ে আপনি কিছু বলবেন? আমি যেটি জি একটু বিশেষ কোয়েশ্চেন যে আসলে বিস্তারিত বলার সুযোগ নাই। ইউক্রেন যুদ্ধের উস্কানি তো আমেরিকাই দিয়েছে, নেটোই দিয়েছে, এবং তারাই যুদ্ধটা লাগিয়ে ইউক্রেনকে ধ্বংস করার পথে নিয়ে গেছে সাহায্য সহযোগিতার নামে। এর কোনো সুফল আমরা দেখছি না। ফলে ভিয়েতনাম বা আফগানিস্তানের মতো আরেকটা ঘটনা ঘটতে যাচ্ছে কিনা ইউক্রেনে, সেটি একটি প্রশ্ন। আর রাশিয়ার সাথে ট্রাম্পের যে সম্পর্ক, ট্রাম্প যদি ক্ষমতায় আসেন তাহলে এই যুদ্ধ থামানোর অনেক উপায় তার হাতে থাকবে। সেটি ইউক্রেনকে ক্ষতিগ্রস্ত করে হলো, যুদ্ধটা হয়তো চলবে না, সহায়তা হয়তো দেবে না, কিন্তু পুতিনের সাথে একটা বোঝাপড়া করে একটা রাস্তা নিশ্চয়ই ট্রাম্প বের করতে পারবে। এখানে একটু আমি পরিষ্কার করতে চাই, সেটা হচ্ছে যে আফগানিস্তান এবং ভিয়েতনামের সঙ্গে তুলনাটা কি কারণে? এখানে বলছেন যে ইউক্রেন হেরে যেতে পারে। নিশ্চয়ই আমি বলছি বলে ভিয়েতনামে আমেরিকা পরাজিত হয়েছে, আফগানিস্তান থেকে পালিয়ে এসেছে, এখন ইউক্রেনকে সহায়তা দিয়ে প্রক্সি ওয়ারের মাধ্যমে তার যে অংশগ্রহণ তার এবং তার মিত্রদের, সেটি যদি পরাস্ত হয় তাহলে তো আরেকটা পরাজয়ের ইতিহাস তৈরি হবে না। জি, নাজমুল সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান আপনাকেও এরকম গভীর বিশ্লেষণের জন্য। আপনারা দুজনই ভালো থাকবেন। আশা করছি আমরা এইসব খুব শিগগিরই যে যুদ্ধগুলো চলছে সেই যুদ্ধের সমাপ্তি ঘটবে, আমরা একটা শান্তিপূর্ণ বিষয় দেখব। আপনারা ভালো থাকবেন। 7 দিনের বিষয়ই ছিল আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।